লাগছে, ফুচকা খাবো, বাসার নিচে একটা কিন্তু ভ্যানালা বসে থাকে। আমি নিহাক বললাম, নিহা ওখান থেকে খাও না, পেট খারাপ হবে না। ওই খাবে, অল্প খাইতে খাইতে খাবে। তখন নিয়ে আসছে, নিয়ে এসে খাই, আমিও খাইছি 2-3টা। ওগুলো আবার এত বড় বড়। হ্যাঁ, সোয়ারও পেট খারাপ, নিহারও পেট খারাপ। হ্যাঁ, পরে ওর মা মনে হয় বাসাতেই বানায় দিল। পরে ওর মা একদিন বাসাতেই বানায় দিল। দেখলাম অবশ্যই কতগুলা খাইলো সবাই। তখন জানতাম না যে ওখানে ফুচকা পাওয়া যায়। পরে কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কই আপনি আমার কেমন? আমার চাপায়ের মেয়েটা কই? আছি ভাইয়া। তোমার নামটা ভুলে গেছি ভাইয়া। মিম। হ্যাঁ, মিম, আলিফ লাম মিম এর মনে হচ্ছে। আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জি ভাইয়া, আজকে আপনি কেমন আমরা আছেন? পড়বো বাংলা 15। হুম। তো তোমাদের যে দুইটা লেকচার আছে, একটা হলো বাংলা 15 আর একটা হলো বাংলা 16। এই দুইটা লেকচার মোটামুটি ভাবে মেমোরাইজিং। এখানে আমরা যতটুকু যা পড়বো আলোচনা করব পুরোটাই হলো বাংলা মুখস্থ। এই, যার সাউন্ড আসছে, হ্যাঁ, সে একটু কষ্ট করে মিউট করে দাও ভাইয়া। ভাইয়া দেখা যায় না। আমাকে দেখতে পাচ্ছ না? না ভাইয়া। আচ্ছা অন্যরা, তোমরা কি না আমাকে দেখতে পাচ্ছ? না ভাইয়া, না ভাইয়া। ভাইয়া দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। কেউ দেখতে পাচ্ছ না? এই ইকবাল, না জি ভাইয়া, ভাইয়া, দেখতে দেখতে পাচ্ছি না। পাচ্ছি তো আমরা। পাচ্ছ? আচ্ছা ঠিক আছি আছে ভাইয়া। ভাইয়া। তাহলে তোমরা সবাই ভালো আছো, তাই তো? আলহামদুলিল্লাহ। আপনি আচ্ছা কেমন? ঠিক। আমিও ভাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাইয়া, তোমাদের দোয়ায়। হ্যাঁ, আর তোমরা ঠিকভাবে ঠিকভাবে পড়াশোনা করছো তো? হ্যালো। জি ভাইয়া। ওকে ভাইয়া, দেখা যাচ্ছে তো? এখন দেখা যে যাচ্ছে। দেখতে পাচ্ছ না তার হয়তো বা নেটওয়ার্ক সমস্যা। এই মিম, দেখা যাচ্ছে? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম ভাইয়া, মেবি এ কারণে এক একবার দেখা আচ্ছা, যাচ্ছে, একবার এই দেখা যাচ্ছে চয়ন না। আছো? চয়ন, চয়ন নাই? কথা তো শোনা যাচ্ছে তাই না কথা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। দেখো আজকে আমরা পড়বো বাংলা 15। আজকে পড়বো আমরা বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস। আর আমি যে কথাগুলো বলবো তোমরা একটু কষ্ট করে মনোযোগ সহকারে বুঝবা, আর মনোযোগ সহকারে একটু করার চেষ্টা করবা, ঠিক আছে? দেখো, প্রথমে আমরা পড়বো বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। তোমরা আসো লেকচার 15 2 নম্বর পেজে আসো। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। এই যার সাউন্ড হচ্ছে সে একটু মিউট করো। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। যাচ্ছে ভাইয়া। শুনতে পাচ্ছ তো, তাই না? জি দেখা জি যাচ্ছে না ভাইয়া। ভাইয়া? শুনতে পাচ্ছ? হ্যাঁ, জি ভাইয়া। দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। আপনার ক্লাস আপনি শুরু করেন ভাইয়া, আমরা দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। আরে দেখা যায় না তো। এখন দেখা যায় না তো, দেখাই তো যাচ্ছে না। সবাই চুপ করো না। ভাই আপনাদের নেট প্রবলেম নাকি ভাইয়া?
ভাই আপনি লেকচার দেন। কথা কি তোমরা শুনতে পাচ্ছ এবার? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া শোনা যায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া। নাও তাহলে আমরা আজকে পড়বো বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। তাহলে আমরা যে বাংলা ভাষাটা পেলাম সে বাংলা ভাষাটা কোথা থেকে পেলাম, কিভাবে পেলাম, এটাই হলো আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। ওকে ইকবাল? আচ্ছা, কথা তো শোনা যাচ্ছে তাই না? জি ভাইয়া। দেখাও যাচ্ছে, শোনা যাচ্ছে। যদি শোনা না যায় শুধু আমাকে একটু নক করবা, কেমন? ওকে। ওকে ভাইয়া। দেখো তাহলে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, তাহলে এই বাংলা ভাষাটা আমরা কিভাবে পেলাম সেটা আমরা পড়বো। তাহলে বাংলা ভাষা যে ভাষা গোষ্ঠীর সদস্য সেটা হলো ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষা যে ভাষা গোষ্ঠীর সদস্য তার নাম কি? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়। ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় দুইটি শাখা, একটা হলো শতম, অপরটি কি কেস্তম। কেন্তম। শতমের পরবর্তী স্তরের নাম কি? আর্য। আর্য। আর্যর পরবর্তী বৈদিক। বৈদিকের পরবর্তী কি? প্রাকৃত। প্রাকৃত। এই প্রাকৃত মানে হলো মানুষের মুখের ভাষা। লেখো মানুষের মুখের ভাষা। লেখো সবাই। রুবিনাকে মিউট করো। এই রুবিনা মিউট করো। জি ভাইয়া। ওকে ভাইয়া। সবার কষ্ট লেখো। তাহলে বাংলা ভাষা যে ভাষা গোষ্ঠীর সদস্য তার নাম কি? ইন্দো ইউরোপীয়। তাহলে ইন্দো ইউরোপীয় দুইটি শাখা, একটা হলো শতম, অপরটি কেন্তম। শতমের পরবর্তী স্তরের নাম হলো আর্য। আর্যর পরবর্তী স্তরের নাম বৈদিক। বৈদিকের পরবর্তী স্তরের নাম হলো প্রাকৃত। এই প্রাকৃত অর্থ হলো মানুষের মুখের ভাষা। এবার দেখো এই প্রাকৃত, তাহলে প্রাকৃত মানে কি বললাম? মিম, মানুষের মুখের ভাষা। মানুষের মুখের ভাষা। এই প্রাকৃত বা দুই প্রকার, একটা হলো মাগধী প্রাকৃত, এটার নাম কি? মাগধী প্রাকৃত। অপরটির নাম হলো গৌড়ী প্রাকৃত। গৌড়ীয় প্রাকৃত। তাহলে এই মাগধী প্রাকৃত নিচে লেখো ডক্টর সুনীতি কুমার। কিছুই দেখতে পারতেছি না। আমারও তো সেম অবস্থা। এক্সট্রা কথা বলতেছে, সামনে ডিসপ্লের উপরে আসে, দেখাই যায় না। আরে ভাই না, ভাই অনলাইন নাই, ভাই ভাই বেরিয়ে গেছে। রুবিনা মেয়েটার কথাই শুনে না। রবিনা তুমি মিট করো না তুমি।
এ ভাই কিভাবে করলেন? হচ্ছে না কেন? হচ্ছে না কেন? কই হতে আসছে না? তোমরা কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া শুনতে পারতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, একটু টেকনিক্যাল সমস্যা হতে পারে, তোমরা শুনতে না পেলে একটু একটু নক করবো। হ্যাঁ, ওকে ভাইয়া। শুনতে পাচ্ছ? পাচ্ছি। জি ভাইয়া। শুধু ওকে ভাইয়া ভাইয়া, দেখতে পাচ্ছি না। দেখো তুমি শুনতে পাচ্ছ না? ভাইয়া দেখতে পাচ্ছি না। তাহলে তোমার তো নেটওয়ার্কের সমস্যা ভাইয়া, কারণ অন্যরা ভাইয়া তো সবাই আমরা দেখতে সবাই পাচ্ছে। পাচ্ছি। ভাইয়া শুনতে আপনি পাচ্ছ? ক্লাস করান। জি ভাইয়া। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 এইভাবে লেখো। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ডক্টর সৈনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি কোথায় থেকে? মাগধী প্রাকৃত। আর যদি বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোথায় থেকে? গৌড়ীয় প্রাকৃত। গৌড়ীয় প্রাকৃত। কোন সময়ে? 650 থেকে 650 থেকে 1200। 1200। এখন যেহেতু 1200 হয়ে গেছে, সেহেতু এখানে কি হবে? যদি শতক বলে তখন বলবো আমরা আমার ভাইয়া চলে গেছে। কোন মুটেট করে দেন তো, আবার আনমুটেট হয়ে গেছে। মুটেট করে দেন, মানে মুটেট করে দেন, আনমুটেট হয়ে গেছে নাকি? কি হলো আবার? এবার শুনতে পাচ্ছ মিম? জি ভাইয়া, কোথায় গেছিলেন আপনি? আমি হারিয়ে গেছিলাম গো। ওটাই তো দেখছি। আচ্ছা দেখছি। দেখো যেটা লিখি দেখো, তাহলে প্রাকৃতর দুইটি ভাগ, একটা হলো মাগধী প্রাকৃত, অপরটি হলো গৌড়ীয় প্রাকৃত। তাহলে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বলছে বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে 950 থেকে 1200 সালের মধ্যে। আর যদি শতক বলে তখন কি বলবো আমরা? দশম থেকে ত্রয়োদশ শতক। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃত থেকে 650 থেকে 1200 সালের মধ্যে। এবং শতক বলে করতে হবে সপ্তম থেকে ত্রয়োদশ। চয়ন আছো? কি হলো, চয়ন সেটা হারিয়ে গেল। মুস্তারি আছো? আছি ভাইয়া। নাকি আজকে আছি ভাইয়া আছি। আছো? তাহলে গৌড়ীয় প্রাকৃত জি ভাইয়া। পরাংশ কি বলতো? গৌড়ীয় অপভ্রংশ। গৌড়ীয় অপ্রভ্রংশ। অপভ্রংশ। তার পরবর্তী স্তরের নাম কি? বঙ্গ বঙ্গ কামরূপী। কামরূপী। বঙ্গ কামরূপী। কামরূপী। তার পরবর্তী স্তরের নাম কি? দুইটা, দুইটা, একটা কি? অসমীয়া। অসমীয়া। অসমীয়া বাংলা। বাংলা। দেখো
তাহলে প্রাকৃতর দুইটি ভাগ, একটা হলো মাগধী প্রাকৃত, অপরটি হলো গৌড়ীয় প্রাকৃত। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃত থেকে 950 থেকে 1200 সালের মধ্যে, তাই না? কি বললেন? আর ডক্টর না মোহাম্মদ শহীদুল্লাহর ভাইয়া, মতে গৌড়ীয় প্রাকৃত থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 650 থেকে 1200 সালের মধ্যে, অর্থাৎ সপ্তম থেকে। ভাইয়া উল্টা বললেন কেন? বলো। উল্টা পাল্টা হয়ে গেছে আপনার বলাটা ভাইয়া। ভাইয়া বলে আচ্ছা ঠিক দিয়েছেন, আছে ভাই। বললেন যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আচ্ছা ঠিক গৌড়ীয় আছে ভাই। বললেন, কিন্তু মা আচ্ছা ওকে, মিস্টেক আমার। তাহলে মাগধী প্রাকৃত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 950 থেকে 1200। 1200। গৌড়ীয় প্রাকৃত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 650 থেকে 1200। ঠিক আছে। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা তাহলে গৌড়ীয় প্রাকৃতর পরবর্তী অংশের নাম কি? গৌড়ীয় অপ্রভ্রংশ। তার পরবর্তী স্তর হলো বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপীর দুইটা স্তর, একটা হলো অসমীয়া, আরটা কি? বাংলা, বাংলা। তাই না? তাহলে পরীক্ষাতে প্রশ্ন করতে পারে বাংলার সিস্টার ল্যাঙ্গুয়েজ কে? অসমীয়া। মায়ের পেটের বোন কোনটা? অসমীয়া। মিম, তোমার কি মায়ের পেটের কোনো বোন আছে? না। ভাই আছে? ছোট ভাই আছে। আচ্ছা, বোন নাই? তুমি একা? না, একাই। ওরে আল্লাহ। একা 100। একাই 100। আর মিম, যদি বেশি হাসো দাঁত কিন্তু পড়ে যাবে, সাবধান। আচ্ছা এবার তোমরা লেকচার শিটটা একটু বের করো, আমি কিছু জিনিস একটু তোমাদেরকে দাগিয়ে দিই। দেখো দেখো তোমরা একটু লেকচার শিটের 2 নম্বরে দেখো 18 নম্বর তথ্যটা দাগ দাও। 18 নম্বর পেয়েছো? লিঙ্গুয়া ফ্রাঞ্চা, সৌরসেনী ভাষা। 19 নম্বর অসমীয়া ভাষাকে বাংলা ভাষার সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে 18, 19, 20। তারপরে দেখো 21 আর 23, 21 এবং 23 নম্বরের দাগ দাও। 21, 23, 24। 21, 23, 24 দাগ হচ্ছে কি তোমরা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, তাহলে দেখো লিঙ্গুয়া ফ্রাঞ্চা বলা হয় সৌরসেনী ভাষাকে, সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হয় অসমীয়া ভাষাকে, তাই না? আচ্ছা সর্বপ্রথম বাংলা নামের উৎপত্তি পাওয়া যায়, সর্বপ্রথম বঙ্গ নামের উৎপত্তি পাওয়া যায় ঐতরীয় আরণ্যক গ্রন্থে, আর সর্বপ্রথম বাংলা নামটির উৎপত্তি পাওয়া যায় আইনি আকবরী গ্রন্থে। আর মনে রাখতে হবে বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর, তাই না? জি ভাইয়া। কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যায়। ভাইয়া বল ভাইয়া। অস্তিক গেরে নিষাদ জাতি বলার কারণটা কি? ওই যে 20 নাম্বার। এই নিষাদ মানে কালো। ও কালো। নিষাদ মানে কালো। এই যে তোমার ওই মিম মেয়েটার মতো কালো, বুঝছো? হা 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 হা। এত হাসো না, মাস্ক পরে হাসো। জীবাণু মোবাইলে লাগবে। আচ্ছা তোমরা মাস্ক পরে 17 নাও। নম্বর তথ্যটা একটু দাগ দাও তো। 17 নম্বর 17 দেখো বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। সম্রাট আকবর প্রবর্তক হলেও তার নির্দেশে প্রথম বাংলা পঞ্জিকা তৈরি করেন পণ্ডিত ফতেউল্লাহ সিরাজি, যার পঞ্জিকাটির নাম ছিল তারিখি ইলাহি। পেয়েছো? ভাইয়া। মিম অনেক কালো না? হ্যাঁ ভাইয়া। আপনার আইডির নামটা কি জান ভাইয়া?
আমার আইডি নাম নাই ভাই, বলেন। নাই রে ভাই, নাম নাই। আচ্ছা বলা লাগবে না, মুস্তানির কাছ থেকে জেনে নেব। তাই না? ঠিক আছে, স্ক্রিনশট আচ্ছা দিয়ে দিব। তোমরা 3 আচ্ছা নম্বর পেজে আসো ভাইয়া, 3 নম্বর পেজে আসো। 3 নম্বর পেজে আসো। তাহলে চলে আসছি আমি কি ভাইয়া। বললাম, বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে? ইন্দো ইউরোপীয় থেকে। ইন্দো ইউরোপীয়। এখানে প্রশ্নগুলো ভালো বুঝতে হবে। যদি বলা হয় বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর সদস্য, তাহলে আমরা বলবো ইন্দো ইউরোপীয়। কি বলবো আমরা? ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় দুইটি শাখা, শতম আর কেন্তম। শতমের পরবর্তী স্তরের নাম কি? আর্য। আর্যর পরবর্তী বৈদিক, বৈদিকের পরবর্তী প্রাকৃত। প্রাকৃতর দুইটি স্তর, একটি নাম হলো মাগধী প্রাকৃত, অপরটির নাম কি? গৌড়ীয় গৌড়ীয় প্রাকৃত। প্রাকৃত। তাহলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে 950 থেকে 1200 সালের মধ্যে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃত থেকে 650 থেকে 1200 সালের মধ্যে। গৌড়ীয় প্রাকৃতর পরবর্তী স্তরের নাম গৌড়ীয় অপভ্রংশ। তার পরবর্তী স্তরের নাম হলো বঙ্গ-কামরূপী। এই বঙ্গ-কামরূপী দুইটি শাখা, একটা হলো অসমীয়া, আরটা কি? বাংলা। বাংলা। তাহলে বাংলা ভাষার সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে অসমিয়াকে। লিঙ্গুয়া ফ্রাঞ্চা বলা হয় ষোড়শিনী ভাষাকে। মনে রাখতে হবে বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর, কিন্তু পঞ্জিকা তৈরি করেন পণ্ডিত ফতেউল্লাহ সিরাজি। এবং তোমার যদি বলা হয় যে প্রথম পঞ্জিকাটার নাম কি ছিল, তাহলে বলতে হবে কি? তারিখি ইলাহি। সর্বপ্রথম বঙ্গ নামটি কোথায় পাওয়া যায়? গ্রন্থে। সর্বপ্রথম বাংলা নামটি ব্যবহার করা হয় আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে। আর আরেকটা তো মনে রাখতে হবে, দেখো বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে ব্রজবুলি ভাষা সৃষ্টি হয়। ভাষা বলা হয়। আচ্ছা এবার 3 নম্বর পেজে আসো। মিম। জি ভাইয়া। দেখো দেখো যে বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে একটা মতামত, এটা আমরা আগেই বলে দিয়েছি। ভাষা বিজ্ঞান এই সাউন্ড হচ্ছে কেন? দেখো ভাষা বিজ্ঞানের মতামত, তাহলে এখানে আমরা দুইটা মতামত পড়বো, ডক্টর সুনীতি কুমারের মতামত এবং ডক্টর শহীদুল্লাহর মতামত। এগুলো আমরা আলোচনা করে নিছি। এবার দেখো 3 নম্বর, দেখো 21শে ফেব্রুয়ারি। আচ্ছা এটা ভালো দাগ দাও। 21শে ফেব্রুয়ারি। জি ভাইয়া। 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ 21শে ফেব্রুয়ারি কি 17 নভেম্বর 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করে এবং 2000 সালে বিশ্বের 188 দেশ একসাথে সেটা কি করে পালন করে। 17 নভেম্বর 1999 সালে কি হয়? বাংলা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেওয়া হয় এবং 2000 সালে বিশ্বের 188 দেশ সেটি পালন করে। আচ্ছা বাংলা ভাষার অবস্থান, তাহলে পৃথিবীতে সবচাইতে বেশি ভাষায় কথা বলে কোন কোন মানুষ? পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে? মান্দারিন ভাষায়। দাপ্তরিক ভাষা হিসাবে বিশ্বে ইংরেজি প্রথম, বাংলা ভাষা দশম। বাংলা ভাষা রীতি 3 স্টার দাও, এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলা ভাষা রীতি, বাংলা ভাষা রীতি। একটু আমি আসছি, হ্যাঁ 30 সেকেন্ড।
দেখা যায় না, যায় না কেন মিম? জি ভাইয়া, দেখতে দেখা পাচ্ছি তো, যাচ্ছে? দেখতে পাচ্ছি তো। আচ্ছা দেখো, তাহলে মনে রাখতে হবে সবচাইতে বেশি মানুষ কথা বলে চীনের মান্দারিন মান্দারিন ভাষায়। ভাষায়। দাপ্তরিক ভাষা হিসাবে ইংরেজি প্রথম এবং দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা কতম? 10ম। 10ম। আর ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষা পৃথিবীতে 4র্থ মাতৃভাষা, এটা মনে রাখতে হবে। আর ভাষারীতিটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। ভাষায় দেখো, ভাব প্রকাশের বাহনটা কি? ভাষা। ভাব প্রকাশের বাহন হলো ভাষা। তোমরা একটু কষ্ট করে দাগ দাও। 3, 4, 6, 7, 8, 9, 10 এই তথ্যগুলো একটু দাগ দাও। 3, 4, 6, 7, 8, 9, 10 এগুলো একটু দাগে নাও। তাহলে বাংলা ভাষারীতি 2 প্রকার, একটা হলো সাধু, অপরটি হলো চলিত। সাধু এবং চলিত। এই স্থান, কাল ও পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন হয়। তা দেখো, এই যে চলিত রীতি আর এই সাধু রীতি, এই চলিত রীতির প্রবর্তক হলো প্রমোদ চৌধুরী। আর সাধু রীতির প্রবর্তক কে বলতো মিম? সাধুরীতিটা কি? রবীন্দ্রনাথ রাজা ঠাকুর। ও, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। রামমোহন রায়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে চলিত রীতির প্রবর্তক কে, প্রমোদ চৌধুরী, আর সাধু রীতির প্রবর্তক কে, তাহলে বলতে হবে রাজা রামমোহন রায়। মিম? জি ভাইয়া। বলো তো, রাজা রামমোহন রায় কোন অঞ্চলের রাজা ছিল? কোন অঞ্চলের রাজাই ছিল না। তাই? সত্যি? সত্যি। তুমি কি হয় জানলা? এটা পড়াইছিল ভাইয়া, তখন বলেছিল রাজা ছিল না, এমনিতেই হচ্ছে কি একটা রাজা গল্প ছিল বলছে। তার উপাধি, রাজা ছিল তার কি উপাধি। তার নাম হলো কি? রামমোহন রায়। রায়। পরবর্তীতে তার উপাধি কি হয়েছে? রাজা। হুম। আচ্ছা, আর আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। উপভাষা। পিছলটা আজকে পুরোটাই মুখস্থ, এর করা কিছু নাই। সাধু ও চলিত রীতির পার্থক্য, এখানে লেখো আর ইউ। সাধু এর পাশে লেখো আর ইউ লেখো, হ্যাঁ? কারণ রাজশাহী ইউনিভার্সিটিতে এখান থেকে প্রচুর প্রশ্ন করে। সাধু ও চলিত রীতির মধ্যে পার্থক্য। সাধু ও চলিত রীতির মধ্যে কি পার্থক্য, এটা রাবিতে প্রতি বছরই আসে।
এগুলো একটু ভালোভাবে মুখস্থ করতে হবে। দেখো, সাধুরীতি ও চরিত্রের মধ্যে মূল পার্থক্য কোথায়? সাধুরীতি এবং চরিত্রের মধ্যে মূল পার্থক্য হলো সর্বনাম ও ক্রিয়াপদে। সর্বনাম এবং ক্রিয়াপদে। এখানে সাধুরীতি ও চরিত্রের মূল পার্থক্য দেখো। তারপরে সাধুরীতি ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে। সাধুরীতি ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে, কিন্তু চরিত্ররীতি কোনো নিয়ম অনুসরণ করে চলে না। সাধুরীতি তৎসম শব্দবহুল, কিন্তু চরিত্ররীতি তদ্ভব শব্দবহুল। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী, কিন্তু চরিত্ররীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য উপযোগী। এই পার্থক্যটা ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তারপর দেখো সাধু ও চরিত ভাষার উদাহরণ দেখো। এখানে দেওয়া আছে না, মস্তক। পরীক্ষায় আসবে মস্তক শব্দটির চরিতরূপ কি? মাথা। বর্ণ শব্দটির চরিতরূপ কি? বুনো। জুতা শব্দটির চরিতরূপ কি? জুতো। এবার দেখবো আমরা বাংলা লিপি। তাহলে প্রাচীন ভারতীয় লিপিমালা, ভারতীয় লিপিমালার প্রধান দুইটি ভাগ হলো, একটি হলো ব্রাহ্মী, অপরটি কি? খরষ্টি। তাহলে ভারতীয় লিপিমালা, তাহলে ভারতীয় লিপিমালার দুইটি রূপ, একটা কি ব্রাহ্মী আর একটা কি খরষ্টি। এই দুইটা মনে রাখবো। এখন ব্রাহ্মীটা হলো দেখো, বাম থেকে ডান। খরষ্টি হলো ডান থেকে বাম, মনে রাখতে হবে। তাহলে যদি বলা হয় বাম থেকে ডান দিকে লেখা হয় কোন লিপিতে? ব্রাহ্মী লিপিতে। ডান থেকে বামে লেখা হয় কোন লিপিতে? খরষ্টি। এই ছেলেরা কি কেউ আছো? জি ভাই আছি তো। তো সব তো উত্তর দিচ্ছে মেয়েরা, তোমরা কি করছো? জি ভাইয়া আছি। তো একটু রেসপন্স করো। জি ভাইয়া। এখন সব উত্তর মেয়েরা দিচ্ছে, মেয়েরাই রেসপন্স করছে, তাহলে হবে? তোমরা একটু বলো। তাহলে ভারতীয় লিপিমালার প্রধান দুইটি রূপ, একটি হলো ব্রাহ্মী, অপরটি খরষ্টি। বাম থেকে ডান দিকে লেখা হতো ব্রাহ্মী লিপি, খরচ লিপি কোথায় লেখা হয়? ডান থেকে বামে। তাহলে আমরা বাংলা লিখি কিভাবে? বাংলা ব্রাহ্মী লিপি অনুযায়ী। তাহলে কি লিখি? বাংলা, তারপর ইংরেজি, তাই না? বাংলা এবং ইংরেজি আমরা কোন লিপি অনুযায়ী লিখি? ব্রাহ্মী লিপি অনুযায়ী লিখি। তাহলে খরষ্টি আমরা কি লিখি? খরষ্টি অনুযায়ী লিখি আমরা আরবি, ফার্সি, উর্দু, তাই না? আরবি, ফার্সি, উর্দু। তাহলে ভারতীয় লিপিমালা দুইটি রূপ, একটি কি ব্রাহ্মী, অপরটি খরষ্টি। বাম থেকে ডান দিকে লেখা হয় ব্রাহ্মী, তাই ব্রাহ্মীর সাথে মিল রয়েছে বাংলা ও ইংরেজি। খরচ লেখা হয় ডান থেকে বামে, তাহলে এর সাথে মিল আছে কে? আর আরবি, ফার্সি এবং উর্দু। তারপরে তোমরা একটু দাগ দাও, তোমরা দাগ দাও ইম্পর্টেন্ট গুলো। তোমরা এখানে দেখো ধ্বনি লিখিত রূপে কি বলা হয়? লিপি। ধ্বনির লিখিত রূপকে বলা হয় লিপি। পৃষ্ঠা উল্টাও, 5 নম্বর পেজে আসো। 5 নম্বর পেজে, 5 নম্বর পেজে আসো। দাগ দাও 4 এবং 5, 6, 7, 5, 6 এবং 7। তাহলে ব্রাহ্মী লিপি লেখা হতো বাম থেকে ডান দিকে,
এবং খরচটি লিপি লেখা হতো ডান থেকে বামে। এমন রাখতে হবে। তারপর দেখো 3য় শতকে সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মী লিপি ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। তাহলে কোন শাসকের আমলে ব্রাহ্মী লিপি ভারতবর্ষে ছড়িয়ে পড়ে? সম্রাট অশোক। সম্রাট অশোকের আমলে ব্রাহ্মী জি। লিপির কুটিল রূপ থেকে বাংলা লিপির জন্ম। তাহলে বাংলা লিপিটা কোথা থেকে আসছে? ব্রাহ্মী থেকে আসছে। বাংলা লিপিটা আসছে কোথা থেকে? ব্রাহ্মী লিপি থেকে। কিন্তু ব্রাহ্মীর লিপির কুটিল রূপ। তোমরা একটু দেখো 7 নম্বর প্রশ্নটা দেখো। 7 নম্বরটা দেখো, বলছে ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে বাংলা লিপির জন্ম। কুটিল রূপ কি ভাইয়া? কুটিল রূপ হলো ব্রাহ্মী লিপির পরবর্তী স্তর। ওই পরবর্তী স্তরের নাম হলো কুটিল, আর কোনো কিছু না। আচ্ছা, বাংলা বর্ণমালা ও ছাপাখানা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 30 দাও। বাংলা বর্ণমালা ও ছাপাখানা, এখানে কয়েকটা তথ্য আমরা একটু ভালোভাবে পড়বো। দেখো, একটা হলো 1498, 1498, তারপরে 1800, 1801, 1847, 1860। দেখো, তাহলে যদি বলা হয় ভারতবর্ষে প্রথম ছাপাখানা হয় কোন সময়ে? 1498 সালে ভারতবর্ষে প্রথম ছাপাখানা হয়। আর 1800 সালে কি হয়? মুদ্রণ যন্ত্র আবিষ্কার। মুদ্রণ যন্ত্র আবিষ্কার। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু। বাংলা বিভাগ চালু। 1847 সালে 1847 সালে বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে। রংপুরে কেউ আছো? ভাইয়া আমি রংপুর থেকে বলতেছি। তাই না ভাইয়া? তোমার নাম কি? ফাহিম। ওকে ভাইয়া। মাহিম? ফাহিম। ফাহিম। নাহিম না মাহিম? ফাহিম। ফাহিম। ওকে ভাই। তাহলে দেখো 1847 সালে রংপুরে সেই প্রেসের নাম ছিল কি? নামটা দেখো, বার্তাবহ যন্ত্র। আর 1860 সালে হয় ঢাকায়, তার নাম ছিল বাংলা প্রেস। তাই না মিম? জি ভাইয়া। মিম মনে মনে যে কত রাগ করছে যে বারবার আমাকে ডাকছে। না ভাইয়া, কেন রাগ করবো? ওই যে এই বলছি, আলিফ লাম মিম। ভাইয়া তোমার নামটা উচ্চারণ করা হচ্ছে, আমি 30 নেকিও পাচ্ছি। ভাইয়া বল ভাইয়া। 1498 ওইটা কি হবে? আমি বললাম 1498 হলো ভারতবর্ষে প্রথম ছাপাখানা। ভারতবর্ষের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1498 সালে। ওকে কি ভাইয়া? আচ্ছা, তাহলে ভারতবর্ষে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1498 সালে। মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয় 1800 সালে। বাংলা বিভাগ চালু 1801 সালে। এবং বাংলাদেশের প্রথম ছাপাখানা হয় রংপুরে, যার নাম ছিল বার্তাবহ যন্ত্র 1847 সালে। এবং ঢাকার প্রথম ছাপাখানা হলো বাংলা প্রেস। এখন যদি বলে বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? নীলদর্পণ। ওকে, কে বললে উত্তর? মোস্তারিও বলেছে, আমিও বলেছি। আমিটাকে? মিম।
আর ছেলেরা কি উত্তর পাচ্ছে না? এই ফাহিম, এই ঝড়, জি ভাইয়া। তোমরা কি উত্তর দিতে পারছো না? দেখো পারছি তো ভাই, মিম আমরা নেট কালো রাখি মানুষ তো। তাও কত উত্তর দিয়ে দিচ্ছে। দেখো, তাহলে ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? নীল দর্পণ। এই নীল দর্পণ গ্রন্থটি কার রচনা? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের। মিত্র, হ্যাঁ। তাহলে নীল দর্পণ গ্রন্থটি কে লিখেছে? দীনবন্ধু মিত্র, তাই না? দীনবন্ধু মিত্র। এখন যদি প্রশ্ন করে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি দেখতে এসে জুতো ছুঁড়ে মঞ্চে কে মেরেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওয়াও, তোমার নাম কি ভাইয়া? হুমায়রা। হুমায়রা, আমার ওকে ভাইয়া, ভাগ্নি থ্যাংক হয়। ইউ। ওয়েলকাম ভাইয়া। কি তোর ভাগ্নি? আচ্ছা, ছেলেরা কেউ উত্তর দিতে পারছে না কেন? ভাই আমরা জানি না তাই বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ এই নাটকটি দেখতে এসে মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেছেন কে? বলো তো এবার। জানা নাই ভাই এটা। এই বলো, কে পারবা? জানি না ভাইয়া। কেউ পারবা না? মাইকেল মধুসূদন দত্ত। একজন কি? বাপ্পারাজ। কিরে ভাই, বাপ্পারাজ কি? একটা নায়ক। আচ্ছা, বাপ্পারাজ এসএমএস টা করার কারণ ভাই? কি সেন্ড করেছে এটা? বলো। বাপ্পারাজ নামে তো কেউ নেই। না, একটা এসএমএস করলো বাপ্পারাজ লিখে। তাহলে মনে হয় ভাবছে বাপ্পারাজ হবে। ও তাই? ও ওয়াও, ভাইয়া দেখো, তাহলে মনে রাখতে হবে যে নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, আর এইগুলোর সাথে তোমরা দুইটা তথ্য অবশ্যই মনে রাখবা। দেখো, তোমার বাংলা বর্ণমালা ও ছাপাখানা থেকে 5 এবং 6 নম্বর তথ্য দেখ দাও। 5 এবং 6 নম্বর তথ্য, বাংলা লিপির জনক বা নকশাকারক চার্লস উইলকিন্স এবং খোদাইকার পঞ্চানন কর্মকার। দেখ দাও। পঞ্চানন কর্মকার। পঞ্চানন রে, পঞ্চাকানন না। তাহলে যদি বলা হয় বাংলা লিপির জনক কে, তার বলতে হবে বাংলা লিপির জনক হলো পঞ্চানন কর্মকার, আর বাংলা লিপির খোদাইকার হলো কি বললেন ভাইয়া? উল্টা পাল্টা ভাইয়া। তুমি কি বললাম? বাংলা লিপির জনক চার্লস উইলকিন্স, আপনি বলেছেন পঞ্চানন কর্মকার। খোদাইকার বলেছেন পঞ্চানন কর্মকার। ভাইয়া ভুল বলেছিলেন, মিস্টেক হয়েছিল। উল্টা বলেছি? জি ভাইয়া। আচ্ছা, মানুষ মাত্রই তো ভুল, তাই না? জি ভাইয়া। যাক, তাও তো বলিনি। দেখো, একটু 19 হতে পারে। দেখো, তাহলে বাংলা লিপির নকশাকার চার্লস উইলকিন্স, খোদাইকার কে? পঞ্চানন কর্মকার। এবার দেখো বাংলা সাহিত্য যুগ বিভাগ। এখানে আমাদের বোঝানোর কিছুই নাই, আমি শুধু তোমাদেরকে একটু পড়াগুলো বুঝিয়ে দিব, তোমরা যে ভাষাকে মুক্ত করবা, ঠিক আছে? দেখো, বাংলা সাহিত্যের যুগ বিভাগ। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসে কয়টি যুগে ভাগ করা হয়? 3টি যুগে। প্রাচীন যুগ, প্রাচীন যুগ, মধ্য যুগ, আধুনিক যুগ।
তাহলে প্রাচীন যুগ কত থেকে কত? 650 থেকে 1200। মধ্যযুগ 1201 থেকে বর্তমান 1800 আধুনিক বর্তমান যুগ। আচ্ছা সরি মিস্টেক, এটা হবে তোমার 650 থেকে 1200। এর মধ্যে হবে 1201 থেকে 1800। আর এটা হবে 1801 থেকে বর্তমান। হ্যাঁ, তাহলে প্রাচীন যুগ কত থেকে কত? 650 থেকে 1200। এই প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি? চর্যাপদ। পৃষ্ঠা উল্টাও, 6 নম্বর পেজে আসো। আচ্ছা, আমি তোমাদেরকে একটু দাগিয়ে দিই, তোমরা দাগানোগুলো পড়বা, ঠিক আছে? তারপর দেখো মধ্যযুগের 3টা ভাগ। মধ্যযুগের 3টা ভাগ: প্রাক চৈতন্য যুগ, তারপরে তোমার চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। কয়টা যুগ? 3টা যুগ। তারপরে দেখো তোমরা একটু দাগ দাও, বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী। বাংলা সাহিত্যের ইতিহাসের পথ চলা শুরু হয় চর্যাপদের কাল থেকে। 1 নম্বর তথ্য দাগ দাও। বাংলা সাহিত্যের যুগের প্রধান প্রধান বৈশিষ্ট্য দাগ দাও, এটা পড়তে হবে। প্রাচীন যুগের বৈশিষ্ট্য, মধ্যযুগের বৈশিষ্ট্য এবং আধুনিক যুগের বৈশিষ্ট্য, এই 3 বৈশিষ্ট্য ভালোভাবে পড়তে হবে। তারপরে তোমার এগুলো দাগ দাও। প্রাচীন যুগ, কথা শুনতে পাচ্ছ? দেখো প্রাচীন যুগে দাগ দাও তথ্য নম্বর 5, 6, 7 এবং 10। বাংলা সাহিত্যে প্রাচীনতম শাখা কাব্য, প্রাচীনতম সৃষ্টি ছড়া, প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। 10 নম্বরে দেখো প্রাচীন যুগে কৃষি কাজের জন্য উপযোগী সাহিত্য ডাক ও খনার বচন। ডাক ও খনার বচন। ভাইয়া আপনি যেগুলো দাগ দিয়ে দিচ্ছেন এগুলো পড়লে কি হবে নাকি সবগুলো পড়তে হবে? তোমার এই শোনো আমি বলি, এটা হলো সম্পূর্ণ মেমোরাইজিং, বুঝছো? এটা হলো সম্পূর্ণ মেমোরাইজিং, মুখস্থ। এখানে দেখো, এখানে কি কোনো কিছু বোঝার আছে বলো? নাই তো। এটা সাধারণ জ্ঞানের মতো মুখস্থ না বলো এখন। আচ্ছা, তোমাদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদের মূল লক্ষ্য এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই কম প্রশ্ন হয়, তাই তো দেখতেছি। তো এটা হলো বাংলা সাহিত্যের ইতিহাস, এটা হলো সম্পূর্ণ মুখস্থর বিষয়। এখন এখানে তো তথ্য অনেক আছে, কিন্তু এতগুলো কি তোমরা মুখস্থ করতে পারবা? অনেক সময় মুখস্থ করতে পারলেও ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু সব স্টুডেন্ট সবার মেধা তো একরকম না। যারা পারবা তারা পুরোটা মুখস্থ করবা, যারা পারবা না তারা অন্ততপক্ষে যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেগুলো ভালো মুখস্থ করবা, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তোমাদের আজিম ভাই কি তোমাদেরকে কিছু মানে দাগিয়ে দেয়? দেয় তো, দাগা দেয়। দেয়? জি দেয়। কি ভাইয়া দাগা দেয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এই জন্য বলছি, কারণ ধরো এখানে তো অনেক তথ্য না, বলো সবগুলো মনে রাখতে পারবা? দেখো চর্যাপদে আসো। চর্যাপদে
আর এই অনলাইন ক্লাসে এখানে যে পরিমাণ তথ্য আছে এটা 2 ঘন্টা কেন 4 ঘন্টা তো পড়িয়ে শেষ করা সম্ভব না। দেখো দাগ দাও চর্যাপদে 1 2 3 4 5 6 চর্যাপদের 1 থেকে 6 নম্বর 6টা তথ্য তোমরা দাগ দাও। তারপর তোমরা দাগ দাও 8 10 8 10। তারপর দাগ দাও 15 16 15 16। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হলো বুদ্ধিস্ট মাইস্টিক সং। আর চর্যাপদে পদ বাক্য প্রবাদ বাক্য পাওয়া গেছে কয়টি? 6টি। প্রবাদ বাক্য পাওয়া গেছে 6টি। তাহলে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি? চর্যাপদ। এই চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে, প্রকাশিত হয় 1916 সালে। তাহলে চর্যাপদ 1907 সালে আবিষ্কার হয় নেপাল থেকে। কোথা থেকে হয়? নেপাল থেকে। নেপালে রাজ দরবারে একটা লাইব্রেরি ছিল, তার নাম হলো রয়্যাল লাইব্রেরি। রয়্যাল লাইব্রেরি। তাহলে চর্যাপদ আবিষ্কৃত হয় 1909 সালে নেপাল থেকে। নেপালের রাজ দরবারে একটা লাইব্রেরি ছিল, তার নাম কি? রয়্যাল লাইব্রেরি। তাহলে চর্যাপদ আবিষ্কার করে মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। পেয়েছো? দেখো তোমরা 6 নম্বর পেজে আসো, দেখো চর্যাপদের আবিষ্কার ও আবিষ্কারক, এটা পড়বা। তারপর তোমরা আসো 7 নম্বর পেজে আসো, দেখো চর্যাপদের কবিগণ। চর্যাপদের কবিগণ মোটা ভাইয়া পেজ নম্বর 7। মিম আছো না পালাইছো? আছি ভাইয়া। পালাওনি? পালানোর মতো স্টুডেন্ট না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা মিম, তুমি কি প্রথম ক্লাস থেকে আছো? অনলাইনে করতাম না তো, প্রথমে অফলাইনে ছিলাম। তো অনলাইনে কয় নম্বর ক্লাস থেকে করছো? অনলাইনে 12 নাম্বার না 11 নাম্বার ক্লাস থেকে। তাহলে আগে কার ক্লাস করেছো অফলাইনে? ইস্তিয়াক ভাইয়া। সবগুলো করেছো? আর না ভাইয়া সবগুলা হয়নি, মাঝে কয়েকটা গ্যাপ গেছে ক্লাস। আচ্ছা দেখো চর্যাপদের কবিগণ। তাহলে চর্যাপদের আদি কবি বলা হচ্ছে লুইপাকে। চর্যাপদের আদি কবি লুইপা। সবচাইতে বেশি পদ রচনা করেছে কাহুপ্পা, এবং যাকে বাঙালি কবি বলা হয় তার নাম হলো ভুসুকুপা। আর বাংলাদেশের কবি বলা হয় সবরপাকে, আর মহিলা কবি বলা হয় কুক্কুরিপাকে। তাই এখন বলতে পারো যে ভাইয়া সবগুলো নামের শেষে কেন পা? পা ছিল তাদের উপাধি। আচ্ছা তাহলে চর্যাপদ রচনা করেছে 24 জন, মতান্তরে 23 জন। একটু সবাই ভালোভাবে খেয়াল করো আরেকবার। তাহলে চর্যাপদের পদ কয়টি? 24টি। মতান্তরে 23টি। তাহলে এই 24 জন পদ রচয়িতা, মানে 24 জন মিলে পদগুলো রচনা করেছে। এর মধ্যে চর্যাপদের আদিকবি কে? লুইপা। সবচাইতে বেশি পদ রচনা করেছে কাহুপ্পা। তারপরে বাঙালি কবি ভুসুকুপা। বাংলাদেশের কবি সবরপা। আর মহিলা কবি হলো কুক্কুরিপা। নামগুলা কি ভাইয়া?
কি বলো বলো, মনে এগুলো হচ্ছে প্রাচীন ভূতের যুগের নাম। আচ্ছা এখন দেখো পদ হলো 51টা পদ। চর্যাপদের মোট পদ কয়টি? 51টি। 51টি। এর মধ্যে পাওয়া গেছে 46.5 পদ। পাওয়া গেছে কতটি পদ? 46.5 পদ। তাহলে পাওয়া যায়নি 24, 25 ও 26 নম্বর পদ। পাওয়া যায়নি কোনগুলো? 24, 25 ও সরি না না 26 না, 48 হচ্ছে 48। ভাইয়া পদ মানে কি এখানে? পদ মানে লাইন। পদ মানে একটা লাইনের অংশ। তোমার যেমন চর্যাপদের কয়টি পদ, এই পদ মানে হলো এক একটা অংশ। চর্যাপদের এক একটা অংশকে বলা হচ্ছে পদ, অর্থাৎ এক একটা কবিতা বা এক একটা গান। চর্যাপদ হলো গানের সংকলন, এই এক একটা গানকে বলা হচ্ছে এক একটা পদ। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে 24, 25 এবং 48 নম্বরে কি পদ কি পাওয়া যায়নি? আর যেটা 23 নম্বর পদ সেটা পাওয়া গেছে কি? শেষাংশ পাওয়া যায়। অর্ধেক। তাই না মিম? জি ভাইয়া। তুমি তুমি দেখছিলা কি মিম? তোমার কিন্তু মানে অল্প বয়সে দাঁত পড়ে যাবে গো। কেন বললাম দেখো। বলিয়েন না। আচ্ছা দেখো চর্যাপদের পদকর্তা ও পদ সংখ্যা, এখানে এসে দেখো তোমরা দাগ দাও 4 এবং 5 নম্বর দাগ দাও, 4, 5। তারপরে দেখো পদকর্তা কাহুপ্পার পদের সংখ্যা হলো 13টি, ভুসুকুপার 8টি, সরহপা 4টি, কুক্কুরিপা 3টি। তাহলে পড়ে প্রশ্ন করতে পারে কুক্কুরিপা কয়টি পদ রচনা করেছে? 3টি পদ। সরহপা 4টি, ভুসুকুপা 8টি, কাহুপ্পা 13টি, লুইপা 2টি। একটি পদ উল্লেখ 2টি। আছে, তবে পদটি নেই। লুইপা কয়টি পদ রচনা করেছে? 2টি। আচ্ছা এর পিছলটাও। এবার তোমরা আসো মধ্যযুগে আসো। 8 নম্বর তো হতে আসো মধ্যযুগে আসো। মধ্যযুগ পেয়েছো? জি ভাইয়া। মধ্যযুগের শ্রেণী বিভাগে দাগ দাও। তুর্কি, সুলতানি, মুঘল। তুর্কি, সুলতানি, মুঘল। সুলতানি যুগ ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ তথ্য আছে না? জি ভাইয়া। জি ভাইয়া। ওখানে দাগ দাও। গিয়াসউদ্দিন আজম শাহের আমলে শাহ মোহাম্মদ শোগি রচনা করেন ইউসুফ জুলেখা। দাগ দাও। গিয়াসউদ্দিন আজম শাহের সঙ্গে পারস্যের কবি হাফিজের সাথে যোগাযোগ ছিল বা পত্রালাপ ছিল। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত। নাসিরউদ্দিন নুসরাত শাহের আমলে কবীন্দ্র পরমেশ্বর মহাভারত অনুবাদ করেন। দেখিয়েছো? জি ভাইয়া। এবার দেখো 8 নম্বর পেজে ডান কলমে দেখো মৌলিক সাহিত্য আর অনুবাদ সাহিত্য। মৌলিক সাহিত্য কোনগুলো সেটা পড়বা, অনুবাদ সাহিত্য কোনগুলো সেটা পড়বা। এবার দেখো গুরুত্বপূর্ণ তথ্যাবলী। তাহলে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি ছিল মিম? হচ্ছে চর্যাপদ। চর্যাপদ, তাই না? জি তাহলে ভাইয়া। চর্যাপদ আবিষ্কৃত হয় কয় সালে? চর্যাপদ আবিষ্কৃত হয় কত সাল বললেন? 1907 সালে। শোনো আমি তো সবার নাম জানি না, হ্যাঁ মিমের নামটা ভুলে গেছিলাম, আজকে মনে হলো। এটা কেউ ভেবো না যে ভাই একজন কি শুধু ধরছে।
হ্যাঁ, যেমন তোমার একটা ছেলের নাম মনে ছিল চয়ন, কিন্তু চয়ন তো আজকে আসেনি। চয়ন কি ক্লাস করছে? না মনে হয়। মুস্তারি ক্লাস করছে? মুস্তারিও ক্লাস করছে না। হুমায়রা আছো? আছি ভাইয়া। কোনো তো উত্তরে দাও না রে ভাই। তাহলে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। হ্যাঁ, জি ভাইয়া। একমাত্র চর্যাপদ। তাহলে চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে নেপালে রয়্যাল লাইব্রেরি থেকে। আর মধ্যযুগের একমাত্র নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রী কৃষ্ণ কীর্তন। কৃষ্ণ কীর্তন। তাহলে মধ্যযুগের একমাত্র কি শ্রীকৃষ্ণ কীর্তন। এটি আবিষ্কার হয় 1909 সালে, প্রকাশিত হয় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন যেখান থেকে প্রকাশিত হয়েছে, চর্যাপদ সেখান থেকেই প্রকাশিত হয়েছে। এবার দেখো, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলো বরু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরু চণ্ডীদাস, অর্থাৎ মধ্যযুগের প্রথম কবি বরু চণ্ডীদাস এবং মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। ইনাকে আমি দেখেছি, তোমরা কেউ দেখেছো? না ভাইয়া। তোমরা সবাই কিন্তু দেখেছো ওনাকে। কিভাবে? ছবিতে? না, ছবিতে না, সত্যি দেখছো। মিউজিয়ামে? না, মিউজিয়াম। ভারত। দেখো, তাহলে আমি বললাম মধ্যযুগের প্রথম কবি হলো বরু চণ্ডীদাস, আর মধ্যযুগের শেষ কবি হলো ভারত চন্দ্র রায়গুণাকর। তোমরা কি গোপাল ভাঁড় দেখেছো? জি ভাইয়া। গোপাল ভাঁড়ে যে সভাকবি, ওই সভাকবির নামই হলো ভারতচন্দ্র রায়গুণাকর। দেখছো? উনি হলেন সেই ভারতচন্দ্র রায়গুণাকর। এই যে একে বেঁকে যায়, রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। বড়ি আগে আগে যায়। তাহলে যদি বলা হয় ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজ্যের সভাকবি ছিলেন? রাজা কৃষ্ণচন্দ্র রাজ্যসভার সভাকবি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, না? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এর সাথে একটু মনে রাখতে হবে। দেখো, মধ্যযুগের প্রথম কবি, মধ্যযুগের শেষ কবি, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। একটু সবাই দাগ দাও। 3, 4, 5, 6, 4, 5, 6, 7 দাগ দাও। 4, 5, 6, 7 দাগ দাও। 11, 14, 15, 17, 18 এবং 20। এবার দেখো অন্ধকার যুগ। এবার হলো অন্ধকার যুগ। অন্ধকার যুগ হলো 1201 থেকে 1350। কত বছর? 150 বছর। 149। 150। 1, 2 এভাবে ধরো, দাও 50। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা সহজ হচ্ছে। 150। আচ্ছা, 150। ঠিক আছে হুমায়রা? জি ভাইয়া। ভাইয়া, এই যুগগুলো দেওয়ার কারণটা কি? আচ্ছা, ঠিক আছে, তোমার প্রশ্ন উত্তর দিচ্ছি আমি। দেখো, অন্ধকার যুগটার কারণ হলো, তোমার একটা কথা বলা হয় টিট ফর ট্যাট। এখন মনে করো আমি মিম মেয়েটাকে কালো বলেছি, এখন মিমও কি বলতে পারে, ভাইয়া আপনিও তো কালো। ইট মারলেন পাটকেল খাতে তো হবে, তাই না? বলো মিম।
জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। দেখো যে তোমার প্রথমে চর্যাপদ রচনা করা হয় পাল রাজাদের সময়ে, এবং যারা চর্যাপদ রচনা করেন তারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। কিন্তু যখন বাংলাতে সেন রাজারা আসলো, সেন রাজারা ছিল হিন্দু ধর্মাবলম্বী, তখন তারা বাংলা থেকে বৌদ্ধদেরকে তাড়িয়ে দিল। তখন এই বৌদ্ধরা গিয়ে আশ্রয় নিল নেপালে। এর জন্য বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ পাওয়া যায় নেপালে, বুঝছো? তারপরে সেনদের অবসান ঘটিয়ে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, বুঝছো? তখন তিনি হিন্দুদেরকে বলেন, আজ থেকে তোমরা সংস্কৃত ভাষায় বা হিন্দু ভাষায় তোমরা কোনো সাহিত্য রচনা করতে পারবা না। তোমরা যদি সাহিত্য রচনা করো তাহলে করবা আরবি বা ফার্সি ভাষায়। তাহলে এই সময়ে কোনো সাহিত্য রচনা হয়নি, গুরুত্বপূর্ণ সাহিত্য রচনা হয়নি। এই জন্য কি বলছে? অন্ধকার যুগ। উত্তর পেয়েছো? জি ভাইয়া। তাহলে এই সময়ে প্রকৃতপক্ষে উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচনা হয়নি, আর সাহিত্য রচনা না হওয়ার জন্য এই সময় কি বলছি আমরা? অন্ধকার যুগ। অন্ধকার যুগ। অন্ধকার যুগ কত বছর? 150 বছর। 150 বছর। কাদের সময়ে? তুর্কি শাসনামলে। তুর্কি শাসনামলে। তুর্কি শাসনামলে। আচ্ছা, এবার দেখো তারপরও এই অন্ধকার যুগে কয়েকটা গ্রন্থ রচনা হয়ে গেছে। দেখো একটা হলো কি সৈন্য পুরাণ, শেখ শুভদয়া, তারপর কি ডাকো সোনার বচন। পেয়েছো? এই তিনটা গ্রন্থ কোন সময় লেখা? অন্ধকার যুগ। যেমন দেখো করোনার সময় যখন লকডাউন দেওয়া হলো না, দেওয়া হয়েছিল লকডাউন, সবাই কি লকডাউন মেনেছে? না ভাইয়া। কেউ কেউ লুকিয়ে লুকিয়ে বাইরে গেছে। তাহলে অন্ধকার যুগে অনেকে সাহিত্য রচনা করেনি, কিন্তু কেউ কেউ আবার রচনা করেছে। যেমন শূন্যপুরাণ, শেখ শুভদয়া, ডাকো খনার বচন। এবার দেখো শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ ভাইয়া কীর্তন বলো। শূন্য পুরাণ কি মানুষের নাম নাকি? গ্রন্থের নাম। গ্রন্থের নাম শূন্য পুরাণ। রামাই পণ্ডিতের শূন্য পুরাণ। এটা হলো তোমার ধর্ম পূজার গ্রন্থ শাস্ত্র। আচ্ছা, এবার তোমরা দাগ দাও শ্রীকৃষ্ণ কীর্তন। এখানে যে তথ্যগুলো পড়বে আমি একটু বলছি, তোমরা দাগে নাও। 1, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 1 নম্বর পড়বা 1, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 3 থেকে 9। তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদবদ বল্লভ। বসন্ত রঞ্জন রায় বিদবদ বল্লভ। এবং শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড হলো 13টি। প্রধান চরিত্র রাধা, কৃষ্ণ আর বড়াই। এই বড়াই ছিল রাধা কৃষ্ণের প্রেমের দূত, বুঝছো? মুস্তারি? মুস্তারি নাই, চলে গেছে। চলে গেছে। ওকে, আচ্ছা এবার দেখো মঙ্গল কাব্যে আসো। মঙ্গল কাব্য। মঙ্গল অর্থ হলো কি কল্যাণ। তাহলে মানুষের কল্যাণ কামনা করে যে সকল সাহিত্য রচনা করা হয়েছে তাদের নাম কি? মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের 2টা অংশ, একটা হলো পৌরাণিক পিছলটাও, আর লৌকিক। পড়বা তাহলে পৌরাণিক কোনগুলো, লৌকিক কোনগুলো। আচ্ছা এখানে দেখো বোঝানোর কিছু নাই, আমি দাগাবো, তোমরা একটু দাগিয়ে নিবা। মঙ্গল কাব্যে আসো। মঙ্গল কাব্যে, মঙ্গল কাব্যের 1, 2, 4, 1, 2, 4, 5।
1 2 4 5 7 8। তারপরে দেখো চণ্ডী মঙ্গল। চণ্ডী মঙ্গল, চণ্ডী মঙ্গলের 3 4 5, 3 4 5, 3 4 5 7। ভাইয়া মঙ্গল কাব্য আরেকবার বলবেন? মঙ্গল না মনসা মঙ্গল? মনসা মঙ্গল। কোনটা? মনসা মঙ্গল। 2 4 5। দেখো মনসা মঙ্গল বললাম আমি তোমার 4 5 6 6 কি বলেছিলাম, 4 5 7 8। ভাইয়া মঙ্গল কাব্যে তাহলে? মঙ্গল কাব্য তো আমি বললাম, মঙ্গল অর্থ হলো কল্যাণ। মানুষের কল্যাণে যে সকল, মানুষের কল্যাণ নিয়ে যে সকল সাহিত্য রচনা হয়েছে সেগুলো কি মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের দুইটি ভাগ, একটা হলো পৌরাণিক, একটা কি লৌকিক। লৌকিক। মনসা মঙ্গলটা পড়বা, চণ্ডী মঙ্গলটা পড়বা, যেগুলো দাগের দিলাম। অন্নদা মঙ্গল, অন্নদা মঙ্গল, অন্নদা মঙ্গল কাব্যের 1 নম্বর তথ্য দাগ দাও। তথ্য কোন তথ্য বলি? 1 2 5 6, 1 2 5 6 দাগিয়েছো? অন্নদা মঙ্গল কাব্যের কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতে। তারপরে দেখো নিচে দেখো চণ্ডীদাসের উক্তি, চণ্ডীদাসের উক্তি। শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। পিছলটো। তারপর দেখো জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য দেখো, জীবনী সাহিত্য, জীবনী সাহিত্য দেখো 1 নম্বর দাগ দাও। কচরা অর্থ কি? দিনপুঞ্জি। পেয়েছো? তারপরে 8 নম্বর দাগ দাও। 8 9 10, 8 9 10। তার নিচে দেখো একটা ছক আছে। আচ্ছা শোনো, তোমরা একটু অপেক্ষা করো, এগুলো একটু মানে স্ক্রিন শেয়ার দিয়ে দেখালে ভালো হবে, একটু অপেক্ষা করো তো। মিম আলিফ লাম মিম। জি ভাইয়া। লাভবাইক বলো। লাভবাইক। কালো মানুষ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা জিনিস জানো, কালো দুনিয়া আলো, বুঝছো? আলো। হুম। ফর্সা মানুষ খুব খারাপ। দেখো তারপর দেখো জীবনে সাহিত্যে দেখো একটা নাম আছে বৃন্দাবন দাস, শ্রী চৈতন্য ভাগবত। আর শোনো বাংলা সাহিত্যে এখানে যেগুলো আছে বোঝানোর কিছু সবটা মেমোরাইজিং, শুধু পড়বা জীবনী সাহিত্যের পুরোটা পড়বা। আর আমি শুধুমাত্র একটু তোমাকে দাগিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়া একটু কম হয়। তারপর তোমরা
এখানে দেখো একটু 11 নম্বর পেজে আসো। বিদ্যাপতি সম্পর্কে পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ। বিদ্যাপতি, বিদ্যাপতি চণ্ডীদাস। এই কি ব্যাপার, এটা আমি করলাম না। বিদ্যাপতি আর চণ্ডীদাস, বিদ্যাপতি পড়বা, চণ্ডীদাস পড়বা। তারপর আসো পেজ নম্বর 12, পেজ নম্বর 12, শায়ের ও কবিওয়ালা। শায়ের ও কবিওয়ালা 1 নম্বর দাগ দাও। 1 2 3 4 5, 5 দাগ দাও, খুব গুরুত্বপূর্ণ। কবিওয়ালা ও শায়েরদের মধ্যে পার্থক্য ছিল কি? গোজলা গুই, অ্যান্টনি ফিরিঙ্গি ও রাম বসু। মর্সিয়া সাহিত্য 30 দাও। মর্সিয়া সাহিত্য খুব গুরুত্বপূর্ণ, 30 দাও। এখানে পড়বা 1 2 1 2 4, 1 2 4। তাহলে মর্সিয়া অর্থ, মর্সিয়া কি আরবি শব্দ, অর্থ কি? শোক কথা। শোক কথা। কারবালার শোক কাহিনী নিয়ে রচিত। মর্সিয়া সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহ। 1 নজরে মর্সিয়া সাহিত্য, টিএম লেখো। 1 নজরে মর্সিয়া সাহিত্য, টিএম লেখো। নাথ সাহিত্য, নাথ সাহিত্য দাগ দাও। 1 2 3, নাথ সাহিত্যের 1 2 3। পুঁথি সাহিত্য, পুঁথি সাহিত্যের 1 2। পুঁথি সাহিত্যের প্রাচীনতম কবি সৈয়দ হামজা। ফকির গরিবুল্লাহ কি? শ্রেষ্ঠ কবি। লোক সাহিত্য, লোক সাহিত্য, লোক সাহিত্যের ইংরেজি নাম ফোকলোর, দাগ দাও। পেজ নম্বর 13-তে আসো। পেজ নম্বর 13, গুরুত্বপূর্ণ তথ্যাবলী 2 3 4, 2 3 4 6 7। আচ্ছা তোমরা কি দাগাচ্ছ? দেখাচ্ছি ভাইয়া। দেখাচ্ছি। মুখ তো যাও, পাগল হয়ে যাবে। দেখাচ্ছি, আপনি বলেন। কি পাগল হবে না? না ছাগল হবা? পাগল হয়ে যাবে। দুটোর একটাও না। এবার দাগ দাও 8 8 না 9 10 12 14 18 এবং 21। রোমান্টিক প্রণয়োপাখ্যান, গুরুত্বপূর্ণ তথ্যাবলীতে আসো। 1 রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ শগীর। আরাকান রাজসভা আসবার, আরাকান রাজসভা, পেজ নম্বর 14, আরাকান রাজসভা। এখানে দাগ দাও 3 4 5, 3 4 5 10, 3 4 5 10। তারপরে আলাওয়াল সম্পর্কে, আলাওয়ালের পাশে 30 দাও। আলাওয়াল সম্পর্কে এ টু জেড জানতে হবে। আলাওয়াল কে ছিলেন, তার জন্ম মৃত্যু, সে কি কি করেছে আলাওয়াল। এবার অনুবাদ সাহিত্যতে আসো। পেজ নাম্বার 15-তে আসো। পেজ নাম্বার 15, পেজ নাম্বার 15 আসো। সংস্কৃত ভাষা থেকে অনুবাদ গ্রন্থ, এখানে 3টে পড়বা। মহাভারত, শ্রীকৃষ্ণ বিজয়, রামায়ণ, 3টে পড়বা। ফার্সি ভাষা থেকে অনুবাদ গ্রন্থ লাইলি মজনু, লাইলি মজনু, ইউসুফ জুলেখা, নূরনামা। আর সব নিচে দেখো জঙ্গনামা।
হিন্দি ভাষা থেকে অনুবাদ পদ্মাবতী। অন্যান্য ভাষা থেকে অনুবাদ নবীবংশ। এখন আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম। 5 মিনিট সময় দিলাম। তোমরা পুরো সিটটা একটু দেখো, দেখে যদি কারো কোনো প্রশ্ন থাকো আমাকে করবা। একটু 5 মিনিট সময় দিলাম, তোমরা পুরো সিটটা একবার দেখে নাও, কারণ এটা ভাইয়া পুরোটা মেমোরাইজিং, বোঝার কিছু নাই। শুধু আমি একটু দাগিয়ে দিলাম, আলোচনা করতে ভাবনা, শুধু একটু জাস্ট মুখস্থ করবা। একটু তোমরা দেখো, 5 মিনিট সময় দিলাম, কারোর প্রশ্ন থাকলে করবা। 5 মিনিট সময়। অন্ধকার যুগ থেকে কি কি দাগা এলো কি একটু বলবে? অন্ধকার যুগ থেকে তো কিছু রকম দাগায়নি, শুধু বললো 1201 থেকে 1350, 150 বছর, আর তুর্কি শাসন আমলে, আর গ্রন্থগুলা শুধু বললো। ও আচ্ছা, থ্যাংক ইউ। মানে ওই সময়টা স্কিপ করে গেছিলাম তো। আচ্ছা, ওয়েলকাম। বাংলা ভাষার রীতি থেকে কোনটা কোনটা দিছে দাঁড়ায়? বাংলা ভাষারীতি থেকে 3, 4, 6, 7, 8, 9, 10।
আচ্ছা, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ মঞ্চনাটকে গিয়ে জুতা মেরেছিল কে বললো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা লিপির উৎপত্তি এখানে 3টা বলছিল না, 4, 5, 6 নাকি আরো বলছিল ভাইয়া? এক, 4, 5, 6, 7 বাংলা লিপির উৎপত্তি থেকে। আরিয়া আসো। মিম, জি ভাইয়া। বলো কার কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন আমারই একটা আছে ভাইয়া। বলো ভাইয়া। ওই যে 1801 সালে বাংলা বিভাগ চালু হয় বললেন না, হ্যাঁ সেটা কোন ভার্সিটির কথা বললেন না, কোথায় একটা আচ্ছা, বললেন? ওইটা তুমি জানো না? না। ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ। কলেজ, ওকে। এই ফোর্ট উইলিয়াম কলেজ। ও আচ্ছা, তোমরা তো মনে হয় আমাকে দেখতে পাচ্ছ না, তাই না? ও আচ্ছা, ওই ক্যামেরা চার্জ শেষ। হ্যাঁ, তোমরা আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দিই, তাহলে তো হয়ে গেল। ভাইয়া, বলো ভাইয়া। এই অন্ধকার যুগের আপনার যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, এগুলো কি ভাই কাব্যের নাম না, একটা যুগ বুঝাচ্ছে ভাই ওখানে? আচ্ছা, আমি তোমাকে উত্তরটা দিই। যারা তো যত প্রশ্ন, একটা প্রশ্ন উত্তর দিই আগে। হ্যাঁ, বাংলা সাহিত্যকে 3টা যুগে ভাগ করা হয়: প্রাচীন, মধ্য, আধুনিক। ওই মধ্য যুগের 1201 থেকে 1350 এটা ছিল তুর্কি শাসনামল। তো এই সময়টাকে বলা হচ্ছে অন্ধকার যুগ, কারণ এই সময়ে কোনো সাহিত্য রচনা করা হয়নি। তারপরে মধ্য যুগেরই আর একটা সৃষ্টি হলো মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যেরই অংশ হলো মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, এগুলো। হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, বলো ভাই, আর কার কি প্রশ্ন আছে ভাইয়া? ভাইয়া, অন্ধকার যুগটা পুরোটাই পড়া লাগবে? না, অন্ধকার যুগে তোমরা যে বললাম না, অন্ধকার যুগে যাও সবাই। অন্ধকার যুগে দেখো দেওয়া আছে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, হলাউদ মিশ্রের শেখ শুভদয়া, তাছাড়াও রয়েছে কালিমা জালাল নিরঞ্জনের উম্মা ডাকো খনার বচন। এই কয়েকটা মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে পরীক্ষায় প্রশ্ন করবে নিচের কোনটি অন্ধকার যুগের? শূন্য পুরাণ, শেখ শুভদয়া, নিরঞ্জনের উম্মা ডাকো খনার বচন। ক্লিয়ার? এই কয়েকটা তুমি যদি এই কয়েকটা মনে রাখতে পারো তাহলেই হবে, আর কিছু লাগবে না। আর কি বলো? আলিফ লাম মিম। জি ভাইয়া। এই তুমি কি রাগ করছো ভাইয়া? না, রাগ কেন করব? আমি একটু নেকি নিচ্ছি তো, তাই। প্রবলেম নাই। ভাইয়া, বলো ভাই। আপনি কি আমাদের ছেলে চলে যাবেন ঢাকা নাকি শুনলাম ভাই? আপনি
কে বললো? আমার একটা ফ্রেন্ড বললো, ওই আপনার অফলাইনে করে, তো বললো নাকি আপনি নিশ্চয় চলে যাবেন ঢাকা। হ্যাঁ ভাইয়া। আমার তো সব ক্লাস দিবেন না ভাই আপনি আমাদের? না না, তোমাদের ক্লাস নিতে যাও, তোমার ক্লাস শেষ করে যাবো। ক্লাস শেষ করে যাবেন? তোমাদের ক্লাস আমি নিজে সলভ, শুনো, তোমাদের ক্লাস যেটা করবো, তোমাদেরকে আমি, যেহেতু ধরো প্রথম দিকে অনলাইনে প্রথম দিকে ক্লাসগুলো না, আমি তো সেভাবে কাউকে চিনতাম না, বা আমারও প্রথম ক্লাস অনেক কিছুই মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। জি। এখন যেহেতু তোমরা সবাই আমার পরিচিত, সবার আমি নাম জানি, প্লাস সবাই আমাকে চিনো জানো, তোমাদের সলভ ক্লাসটা হবে অনেক ইন্টারেস্টিং। আমি প্রতিটা সলভ ক্লাস নিব, সমস্যা সলভ করব, এবং সবাইকে আমি নতুন নতুন তথ্য দিব। ঢাকার জন্য কোনগুলা পড়বা, রাবির জন্য কোনগুলা পড়বা, সাজেশন প্লাস পড়া হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। আপনি তাহলে সলভ করে যাবেন ঢাকা নাকি ভাই আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি তো ধরো এবছর ক্লাস নেওয়ার অতটা কথা ছিল না আমার। আমি শুধু তোমাদের অনলাইন ব্যাচে ক্লাস নিতাম। হ্যাঁ, যখন জি। তোমাদের অনলাইন ব্যাচে ক্লাস নিলাম, যারা ক্লাস করলো এখন তারা বলছে যে ইব্রাহিম ভাইয়ের ক্লাস করব। পরে তখন আমাকে আরো 4টা ব্যাচ দিয়েছে, বুঝছো? তো এখন এই 4টা ব্যাচের ক্লাস আমি নিলাম, কিন্তু ওই 4টা ব্যাচে আমি সলভ ক্লাস নিব না, আমি শুধুমাত্র তোমাদের ব্যাচে নিব। ও ভাই বুঝলাম, উনি বলছে যে আমার তোদের সব ক্লাস নিবে না ভাই, চলে যাবে, তাই বললাম আপনাকে। না 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 না, আমি তোমাদের সব নিব। হ্যাঁ, নিব। আর তোমাদের যাদের মূল লক্ষ্য হলো রাজশাহী ইউনিভার্সিটি, মিম জি জি। ঢাকা জি না রাবি? ভাইয়া ঢাবি রাবি দেবো। ভাইয়া, ঢাবি ভাইয়া, ঢাবি জন পড়ছো। চেষ্টা তো করছি ভাইয়া, বাকিটা আর আল্লাহর আরেকটা ভরসা। কাজ করো তোমরা, যে যে যেহেতু ধরো অনলাইন, হ্যাঁ, যেমন আমি অফলাইন আমি একটা ব্যাচে আজকে শুরু করেছি, আজকে ওদের পড়ালাম আমি লেকচার 9 পড়ালাম, ক্রিয়াপদ, ক্রিয়ার কাল, হ্যাঁ, তারপরে তোমার ওইদিকে জ্যোতি চিহ্ন পড়ালাম, আমি কিংবদন্তির কথা বলছি, জাদুঘরে কেন যাব। কেন যাব? তা আমি তাদেরকে বললাম যে তোমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা থেকে লিখিত আসবে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা থেকে লিখিত আসবে, সেহেতু তোমরা যেটা করবা, তোমরা জাদুঘরে কেন যাব এবং আমি কিংবদন্তির কথা বলছি, এই দুইটা তোমরা লিখবা, এই দুইটা গল্পের মূল ভাবটা লিখবা, লেখার পরে আমাকে জমা দিবা, আমি তোমাদেরকে কারেকশন করে দেব, যে তোমাদের লেখার বানান ঠিক আছে কিনা, বাক্যকরণ ঠিক আছে কিনা। তো তোমরা একটা কাজ করবা মিম, জি ভাইয়া। তাহলে তোমরা একটা কাজ করবা, যে তোমাদের যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য, তারা প্রতিটা গল্প কবিতার করবা, মূল ভাব। মূল ভাবটা লিখবা, মূল ভাবটা লিখে আমাকে মেসেঞ্জারে ইনবক্সে দিবা, যে তোমাদের লেখাটা ঠিক আছে কিনা। তাহলে দেখা গেলো যে আমি যদি একটু সময় পাই, যদি এটা আমি যদি বুঝতে পারি যে তোমাদের লেখাটা ঠিক আছে কি ভুল আছে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আর কার কোন প্রশ্ন? ভাইয়া শুদ্ধ বানান থেকে প্রশ্ন ছিল একটা। বলো। শর্ত বানান শুদ্ধ ভাইয়া কি হবে? বলো, আর বলো। শর্ত। শর্ত। জি। তালবস ত রেফ হবে। আর ভাইয়া বলো। হ্যাঁ, জাদুঘরে কেন যাব ওইটা প্রবন্ধে হচ্ছে আছে যে নুসরাত শাহের তুগরা হরফে লেখা, তো তুগরা হরফটা কি? তুবরা হরফ, তুবরা হরফ মানে তোমার ওই যে, তোমার কি বলবো, তুলোট, তোমার একটা কাপড় আছে, তুলোট কাপড় একটা আছে, হ্যাঁ, আর একটা ব্রাশের মতো একটা তোমার পাওয়া যায়, তো ওই যে ব্রাশের মতো যেটা পাওয়া যায় ওটা হলো তোমার তুরট। যেমন আমরা যেমন এখন কলম দিয়ে লিখছি না, জি তো ভাইয়া। প্রাচীন কালে তোমার যখন লিখতো না ওরা, তখন ওই ব্রাশের মতো ওদের একটা লিখার ছিল, তো ওইটাই বলছে তোমার তুরট। জি। এইটু, আর কিছু না। শোনো তাহলে, বাংলা সাহিত্যের ইতিহাস তোমরা পুরোটা মুখস্থ হতে শুরু করে দাও। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, হ্যাঁ, তারা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুবই কম আসে, তোমরা একটু বুঝে বুঝে যতটুকু পারবা মুখস্থ করে নিও। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। মিম। জি ভাইয়া। কালো মিম। কি হলো, হাসতো কেন?
এমনিতেই তোমার দাঁত কিন্তু পড়ে যাবে মিম। হ্যাঁ, সাবধান সাবধান, তোমার দাঁত কিন্তু পড়ে যাবে, এটা আমি বলে রাখলাম। হ্যাঁ, তো বি কেয়ারফুল। অল্প জি ভাইয়া, বয়সে। বলো ভাইয়া। আইডির নামটা বললেন না কেন? তাহলে কিভাবে আপনাকে মেসেঞ্জারে সেন্ড করব? মূল ভাবগুলো লিখে তো লিখে। তুমি আমাকে ইয়া করবা, ওই যখন যেহেতু তুমি অফলাইন ক্লাস করে গেছো, তুমি কোচিং এ আসবা, এসে দিয়ে যাবা। কি আবার কোচিং এ যে আপনাকে দিয়ে আসা লাগবে মূল ভাবগুলো লিখে হ্যাঁ। লিখে? আচ্ছা, আমি মুস্তারির কাছ থেকে আপনার আইডি নিব আজকেই। তাই ফ্রেন্ড হ্যাঁ, রিকোয়েস্ট। হ্যাঁ শোনো, অত কষ্ট করতে হবে না। ওই ইব্রাহিম উদ্দিন, হ্যাঁ, জি ভাইয়া। ওই ইব্রাহিম উদ্দিন লেখো, বি হুম, আর এ এইচ আই এম। জি ভাইয়া। ইব্রাহিম, বি আর আর এ এইচ আই এম, UDDIN। ঠিক আছে? জি ভাইয়া। ওকে। জি তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো পড়াশোনা করো, ঠিক আছে? ঠিক একটা আছে প্রশ্ন ভাইয়া। ছিল। হ্যাঁ বলো, তোমার নাম কি? ভাইয়া কেয়া। কেয়া? জি ভাইয়া। হ্যাঁ কেয়া, বলো ভাইয়া। ভাইয়া ধর্মমঙ্গল কাব্য আর কারিকা মঙ্গল কাব্য থেকে কোনোটাই নাই? আচ্ছা, কত নম্বর পেজ ভাইয়া বলো? ভাইয়া 11 নম্বর। 11 নম্বর পেজ। আচ্ছা, করে ভাইয়া। অন্ধকার যুগের ওই যে আচ্ছা শোনো সবগুলো। শোনো, ধর্ম মঙ্গল যেটা, ধরো এখান থেকে প্রশ্ন বিগত বছরে আসেনি। হ্যাঁ, আমি বলেছি যেগুলো তথ্য পরীক্ষাতে বেশি আসে, বেশি ইম্পর্টেন্ট, আমি সেগুলো দাগিয়ে দিয়েছি। এটা তো পুরোটা মুখস্থ। হ্যাঁ, তো যেগুলো পরীক্ষায় বেশি আসে, বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমি দাগিয়ে দিয়েছি। বাকিগুলো তোমরা একটু রিডিং করে নেবে, এখান থেকে প্রশ্ন কখনো আসেনি। বুঝতে পারছো ভাই? আমি এই জন্য এই দুইটা বিষয় আমি তোমাদেরকে দাগিয়ে দিইনি, তোমরা জানার জন্য আচ্ছা একটু ভাইয়া। পড়ে নিতে পারো। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। এই মিম, জি ভাইয়া। আইডি পাইছো? পাইছি, এখনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো আপনাকে। আমার আইডি কিন্তু দুইটা, বুঝছো? জি। তো তো একটা হলো তোমার পাঞ্জাবি পরা, ওইটা হলো আমার রিয়েল আইডি। আর ওটা কারণ ফেক। যদি তুমি আমাকে যদি অ্যাক্টিভ পাও, তাহলে এই আইডিতে পাবা, বুঝছো? হুম। দুইটা দেখো। তো ঠিক আছে মিম, কালো মিম। হ্যাঁ ভাইয়া, ভালো থাকেন। আসসালামু আচ্ছা ভাইয়া, আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন নাই? ভাইয়া আছে তো। বলো, আমি তো বসে আছি। ভাইয়া এই যে শেষের দিকে যে কোশ্চিন গুলো আছে, কিছু কিছু কিন্তু এই মানে শীটের মধ্যে নাই, সেই শেষের কোশ্চিন গুলো কি আপনি বলে দিবেন? কোনটা ভাইয়া বলো? যেরকম একটা আছে, বাংলা টপ্পা গানের জনক কে? এটা তো আমি দাগিয়ে দিলাম। বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত, এটা আমি দাগিয়ে দিয়েছি। আর কোনটা বলো? কবি কঙ্কন কার উপাধি? কবি কঙ্কন কার? মুকুন্দরাম। এগুলো আমি উত্তর দিব না, তোমরা আগে পুরো সিটটা পড়ো। পুরো সিটটা পড়বা, তারপরে যদি না পারো তখন আমি তোমাকে বলে দেবো সব ক্লাসে। ঠিক আছে মিম? জি ভাইয়া। এখন আছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো, আর সামারি গুলো লিখে আমাকে দিও। ঠিক আছে? আচ্ছা, আপনি অ্যাকসেপ্ট করেন ফ্রেন্ড রিকোয়েস্টটা, তাহলেই হবে। আমাকে একটা SMS দিও ভাইয়া। আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া, ভাইয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি হলো ভাইয়া? বলো বলো, কোনো প্রশ্ন আছে? আপনাকে তো এসএমএস দেওয়া হয়েছে, মেসেজ আপনি অ্যাকসেপ্ট করেননি। না ভাইয়ারে, তোমরা আমাকে একটু মেসেজ দিলে সুবিধা হয়, বলো, কারণ আমি তো সবাইকে চিনি না। একটু মেসেজটা দিলে সুবিধা হয় ভাইয়া। মেসেজ দাও, আমি অ্যাকসেপ্ট করে নেবো, কেমন? ভাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ ভাইয়া, বের হলাম।